শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বনশ্রী ন্যাশনাল এডাল্ট কর্তৃক আয়োজিত হোম স্কুল কার্যক্রমে। আজ আমি আপনাদের সাথে আছি রিফাত জাহান, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি নবম শ্রেণী জাবেদার বেসিক কিছু জাবেদা নিয়ে আলোচনা করব। আজকের প্রথম যে জাবেদাটা হচ্ছে সেটা বাট্টা সংক্রান্ত জাবেদা। বাট্টা মানে হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়। আমরা জানি আমাদের হিসাব বিজ্ঞানে বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। আজকে আমি যে বাট্টাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নগদ বাট্টা। দেখো, বাট্টা আসলে আমাদের কয় প্রকার? বাট্টা আমরা জানি, আমাদের এটা প্রায় এমসিকিউতে আসে। বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে আমাদের নগদ বাট্টা। নগদ বাট্টাকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা আর হচ্ছে প্রাপ্ত বাট্টা। প্রদত্ত শব্দটার সাথে দেখো, প্রদত্ত মানে তুমি কাউকে ছাড় দিবে, তার মানে এটা তোমার জন্য খরচ, এটা তোমার জন্য কি হচ্ছে? খরচ। আর প্রাপ্ত মানে তুমি পাচ্ছ, তাহলে তোমার জন্য এটা হচ্ছে আয়, তুমি কারোর কাছ থেকে তুমি ছাড় পাবে। এই হচ্ছে বাট্টা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই নগদ বাট্টা নিয়ে, কিন্তু নগদ বাট্টা কি ধরনের জাবেদা হয় সেগুলো। এখন আমাদের যদি দেখো, এখানে লেখা আছে বাট্টা পাওয়া গেল 2000 টাকা। তুমি বাট্টাটা পেয়েছো, তার মানে এটা তোমার জন্য কি? প্রাপ্ত বাট্টা। তোমার জন্য এটা প্রাপ্ত বাট্টা। এখন প্রাপ্ত বাট্টা তার মানে তোমার জন্য এটা হচ্ছে আমার আয়। প্রাপ্ত বাট্টা তোমার জন্য এটা হচ্ছে আয়। এখন এই আয় যেটা, সে আয়টা কখন বাট্টা পাবে? যদি কখনো দেখো তুমি ধারে কিছু কেনাকাটা করেছো, তোমার ধারে কেনাকাটা করলে আমরা জানি পাওনাদার হয়, যে পাওনাদার আমার কাছ থেকে টাকাটা পাবে, তোমার কাছ থেকে যে টাকাটা পাবে সে হচ্ছে পাওনাদার। এখন ধরো পাওনাদার কাছ থেকে তুমি 10,000 টাকা তোমাকে পাওনাদারকে পরিশোধ করতে হবে, 10,000 টাকা। এখন পাওনাদার হয়তো বললো যে আমাকে যদি আজকের মধ্যে পরিশোধ করে দেন তাহলে আমি তোমাকে 200 টাকা ডিসকাউন্ট বা ছাড় দিব, তাহলে তোমাকে আর এই পুরো 10,000 টাকা পরিশোধ করতে হবে না, তখন তুমি পরিশোধ করবে 9,800 টাকা। এই যে তুমি ছাড়টা পেলে, এই ছাড় যেটা পেলে সেটা তোমার জন্য হচ্ছে আয়। আর কার কাছ থেকে পেলে? পাওনাদারের কাছ থেকে পেলে, কারণ পাওনাদার তোমাকে এই ছাড়টা দিচ্ছে। সবসময় মনে রাখবে, ছাড় তুমি পাবে পাওনাদারের কাছ থেকে আর ছাড় তুমি দিবে দেনাদারকে। এখন তুমি ছাড় যেহেতু পাচ্ছ, এক নাম্বারটা পাওনাদার হিসাব ডেবিট আর প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। এখন প্রাপ্ত বাট্টা কেন ক্রেডিট হয়েছে? কারণ তোমার এটা আয়, এই জন্য কিন্তু এটা আমার ক্রেডিট হয়েছে। আর পাওনাদার কেন ডেবিট হয়েছে? কারণ পাওনাদার কাছ থেকে এই ছাড়টা তুমি পাচ্ছ, পাওনাদার তোমার দায়, আর দায় যদি কমে যায় তাহলে আমরা জানি হিসাব বিজ্ঞানের ভাষায় ডেবিট হয়। এই জন্য পাওনাদার হিসাব ডেবিট আর প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। পরেরটা দেখো, বাট্টা প্রদান করা হলো, তার মানে আমার এটা প্রদত্ত বাট্টা, এটা তোমার জন্য হচ্ছে খরচ। কখন তুমি বাট্টা প্রদান করবে? ধরো তুমি কোনো দেনাদারের কাছ থেকে 5,000 টাকা পাও, দেনাদার তোমাকে টাকাটা দিচ্ছে না, এখন তোমার প্রয়োজন, তখন তুমি কি বলবে? দেনাদারকে তুমি বললে যে তুমি যদি আজকে আমাকে টাকাটা পরিশোধ করো তাহলে 5,000 টাকা দিতে হবে না, 4,500 টাকা দিলে হবে। তাহলে তুমি এখানে ছাড় দিচ্ছ কত টাকা? 500 টাকা। এই যে ছাড়টা তুমি এটা দিচ্ছ, তার মানে এটা হচ্ছে তোমার জন্য প্রদত্ত বাট্টা, তোমার জন্য এটা খরচ। তাহলে তুমি কাকে ছাড় দিচ্ছ? দেনাদারকে ছাড় দিচ্ছ। তাহলে বাট্টা পাইলে হচ্ছে পাওনাদারের সাথে সম্পর্কযুক্ত, আর বাট্টা দিলে হচ্ছে দেনাদারের সাথে সম্পর্কযুক্ত। এখন প্রদত্ত বাট্টা যেহেতু আমার খরচ, তাহলে আমি কি করেছি? প্রদত্ত বাট্টার ডেবিট, কারণ আমরা জানি খরচ হলে ডেবিট হয়। আর কার কাছ থেকে আমি ছাড়টা কাকে দিচ্ছি? দেনাদারকে দিচ্ছি। দেনাদার কেন ক্রেডিট হচ্ছে? কারণ দেনাদারের কাছে আমি টাকাটা পাবো, তোমার সম্পদ থাকবে না, সম্পদটা আমার কমে গেল, এই জন্য এটা হচ্ছে ক্রেডিট। 3 নম্বরটা দেখো, পাওনাদারকে চেকে পরিশোধ। তুমি কি দিয়েছো এক্ষেত্রে? চেক 6,500 টাকা, আর বাট্টা প্রাপ্ত হচ্ছে 500 টাকা। তাহলে তুমি দিয়েছো 6,500 টাকা আর তুমি ছাড় পেয়েছো 500 টাকা। অ্যাকচুয়ালি তোমার পাওনাদার কত? এই 6,500 আর 500 মিলে হচ্ছে কত? 7,000। তাহলে অ্যাকচুয়ালি তোমার পাওনাদার কিন্তু 7,000 টাকা ছিল, যেখান থেকে তুমি দিয়েছো কত? 500 টাকা ছাড় দিয়েছো। এখন তুমি চেকে পরিশোধ করতেছো, তাহলে এখন আমার কি করবো? তাহলে আমার পাওনাদার হিসাবে তো ডেবিট হবে, কারণ তুমি দায় কমে যাচ্ছে, পাওনাদার কাছে তুমি অর্থটা পাচ্ছ, অর্থটা দিচ্ছ, আর পাওনাদারকে পরিশোধ করতেছো চেকে, ব্যাংক থেকে তোমার টাকা চলে যাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব হচ্ছে তোমার ক্রেডিট। আর প্রাপ্ত বাট্টা হচ্ছে ক্রেডিট। কেন? কারণ আমার আয়, তুমি বাট্টাটা পেয়েছো।
তাহলে আমরা এখন দেখো পাওনাদারে আমি 7000 বসেছি কেন, কারণ ব্যাংকে হচ্ছে আমার 6500 টাকা আর বাটটা হচ্ছে 500 টাকা। এই ক্রেডিট দিকে দুটো যোগ করে যা হবে তাই আমার ডেবিট দিকে বসাতে হবে, কারণ আমরা জানি জাবেদায় হিসাব বিজ্ঞানে ডেবিট যা হয় ক্রেডিটও ঠিক সমপরিমাণ টাকা হবে। তাহলে এই জাবেদাটা এরকম। এবার দেখো 4 নম্বর জাবেদা, সাইমের কাছ থেকে 7000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 6800 টাকা প্রাপ্তি। এখানে তোমার সাইমের কাছ থেকে তোমার পাওয়ার কথা ছিল কত, 7000, মানে দেনাদার সাইমের কাছ থেকে তুমি পেতে 7000, তো দেনাদার তোমাকে দিয়েছে কত টাকা, 6800 টাকা। লক্ষ্য করো এখানে আমার পূর্ণ নিষ্পত্তি কথাটা বলা আছে, তার মানে ওর সাথে দেনাদারের সম্পর্ক তোমার শেষ হয়ে গেছে। তুমি এই ক্ষেত্রে তুমি ছাড় তাহলে দিয়েছো কত টাকা, 200 টাকা ছাড় দিয়েছো, 200 টাকার দাবি তুমি ছেড়ে দিয়েছো, তুমি তাহলে পেয়েছো। এখানে কিন্তু চেক বলা নাই, তার মানে তুমি এই টাকাটা নগদে পেয়েছো। এই জন্য আমি কি করেছি, নগদান হিসাব ডেবিট 6800 টাকা, আর আমার সাইন হিসাব ক্রেডিট করেছি দেনাদার সাইন। আমরা জানি নাম থাকলে নাম লিখতে হবে, দেনাদার সাইন হিসাব করেছি ক্রেডিট 7000 টাকা। খেয়াল করো আমার ডেবিট থেকে শর্ট ছিল কত টাকা, 200 টাকা, যেটা শর্ট সেটাই হচ্ছে আমার প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 200 টাকা। দেখো আমার 2 নম্বর জাবেদার সাথে মিলে যাচ্ছে যে প্রদত্ত বার্তার সাথে সবসময় দেনাদারের সম্পর্ক আর প্রাপ্ত বার্তার সাথে পাওনাদারের সম্পর্ক। এইভাবে যদি আমাদের জাবেদা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা পারবো। এরপর আসো আশাপত্রের উপর অবচয়। অবচয় মানে কি, অবচয় হচ্ছে যে স্থায়ী সম্পদ তুমি যদি ব্যবহার করো, স্থায়ী সম্পদের ব্যবহারের কারণে যে মানে সম্পদের মূল্যটা যে হ্রাস পাচ্ছে। তুমি আজকে একটা সম্পদ কিনলে, একটা আলমারি কিনে ধরো 50,000 টাকা দিয়ে, 5 বছর পর কিন্তু তুমি সেই আলমারিটা 50,000 টাকায় বিক্রি করতে পারবে না, হয়তো তুমি 30,000 টাকায় বিক্রি করো। তাহলে এই যে 20,000 টাকা যে আর থাকলো না, এই 20,000 টাকা হচ্ছে 5 বছরের ওই আলমারির অবচয়। তাহলে অবচয় আমার জন্য একটা খরচ বা ক্ষতি, আর আমরা জানি খরচ হলে আমাদের কি হয়, ডেবিট। এই জন্য অবচয় হিসাব আমরা কি করতেছি, ডেবিট করতেছি, কারণ খরচ বাড়বে ডেবিট। আর এখানে লিখেছি পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে আশাপত্র, যে সম্পদটা কিনবে সেই সম্পদের নাম হবে। এটা যদি যন্ত্রপাতি হতো তাহলে যন্ত্রপাতি নিতাম। আর তোমাদের প্রশ্ন হতে পারে না পুঞ্জীভূত অবচয় কেন লিখতাম, এটা হচ্ছে যে আশাপত্র থেকে আমাদের এই মূল্যটা হ্রাস পাবে, এটা ডাইরেক্টলি আমরা আশাপত্র থেকে মূল্যটা হ্রাস না করে একটা সঞ্চিত হিসাবে ফান্ড হিসাবে রেখে দিচ্ছি টাকাটা আলাদা করে 1000 টাকা। এই জন্য এটা জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে আশাপত্র হিসাব ক্রেডিট। এবার আসো ক্যাশ বাক্স থেকে 500 টাকার 2টি নোট হারিয়ে গেছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে, বিভিন্ন কারণে তোমার অর্থ ক্ষতি হতে পারে, চুরি হয়ে যেতে পারে। এইটা এই 500 টাকা যে তোমার চুরি হয়েছে, এটা কিন্তু এগুলিকে আমরা বলবো বিবিধ ক্ষতি। এই যে বিবিধ ক্ষতি, ক্ষতি জানি আমরা খরচ জানি আমাদের ডেবিট হয়, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে যাচ্ছে যেহেতু তোমার ক্যাশ বাক্স থেকে টাকা চলে গেছে এই জন্য নগদ হিসাব ক্রেডিট। আমরা জানি নগদ চলে গেলে ক্রেডিট আর আসলে ডেবিট। এখন আমি 1000 কেন বসাইছি, কারণ 500 টাকার 2টি নোট, এই জন্য এটা 1000 টাকা হয়েছে টাকার ধরন। তারপর দেখো অগ্নি দুর্ঘটনার জন্য পণ্য বিনষ্ট হলে, আগুনে আমাদের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে এমন হতে পারে আগুন লাগতে পারে, আগুন লাগলে কিন্তু আমাদের প্রোডাক্ট যে আমার উদাহরণের যে প্রোডাক্টটা আছে সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এখন এটাও কিন্তু আমাদের কি বিবিধ ক্ষতি। তাহলে ক্ষতি মানে আমরা জানি কি ডেবিট করতে হয়। দেখো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করেছি, আর এখানে কিন্তু আমার নগদ টাকা নষ্ট হয়নি, হয়েছে কি পণ্য যেটা আমি মালটা কিনে রেখেছিলাম সেই মালটা কিন্তু আমার ক্ষতি হয়ে গেছে। আর ক্রয় এখন আমার কমে যাচ্ছে, এই জন্য ক্রয় হয়ে যাচ্ছে ক্রেডিট, কারণ ক্রয় বাড়লে ডেবিট, কমে গেলে ক্রেডিট। এই জন্য বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ মঞ্জুর। মঞ্জুর মানে কি, তোমার ব্যাংকে যদি 50,000 টাকা জমা থাকে বা 1 লাখ টাকা জমা থাকে, আমরা জানি ব্যাংক একটা নির্দিষ্ট সময় পরে সুদ দেয়, এই সুদটা তোমার জন্য হচ্ছে আয়, একজন ব্যবসার জন্য হচ্ছে আয়, আর আয় হলে আমাদের ডেবিট হয়। এখন তাহলে তোমার কি হবে, সুদটা যখন ব্যাংক তোমাকে জমা দেবে, ব্যাংকে তোমার অর্থটা বাড়বে, অন্যদিকে তোমার কি হচ্ছে আয়টা বাড়ছে, আর ব্যাংকে আমার সম্পদ বাড়তেছে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব হচ্ছে ক্রেডিট, কারণ এই সুদটা হচ্ছে আমার জন্য আয়। 9 নাম্বারটা দিকে খেয়াল করো, ব্যাংক সুদ ধার্য বা চার্জ। মঞ্জুর থাকলে আমার হচ্ছে আয়, ধার্য বা চার্জ থাকলে তার মানে হচ্ছে আমার ব্যয়। ব্যাংক সুদ ধার্য বা চার্জ কখন করে, ধরো তোমার ব্যাংকে 50,000 টাকা আছে আর তুমি জমাতে একটু উত্তোলন করলে 70,000 টাকা, তাহলে এক্সট্রা তুমি কত টাকা বেশি উত্তোলন করেছো, 20,000 টাকা। এই এক্সট্রা টাকার উপরে ব্যাংক কিন্তু তোমাকে সুদ চার্জ করবে, এই টাকাটা তোমার কিন্তু পরিশোধ করতে হবে এবং সেটা ব্যাংক থেকেই টাকাটা কেটে রাখা হবে। এই জন্য ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর ব্যাংক থেকে অর্থটা চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব হয়ে যাচ্ছে ক্রেডিট। দোকানের জন্য সাইনবোর্ড লাগানোর খরচ। সাইনবোর্ড আমরা কেন লাগাই,
বিজ্ঞাপনের উদ্দেশ্যে লাগাই। এখন এই বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপন আমার এক ধরনের খরচ। আমরা জানি খরচ হলেই হয় ডেবিট, আর আমার এখানে নগদ অর্থ চলে যাচ্ছে, খুব সহজে আমরা বলতে পারি বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 1000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ। তোমরা তো লক্ষ্য করবে যে আমরা যখন বাজারে যাই বা কোনো কারণে যাই, দেখা যায় যে আমাদের ছোট ছোট প্রোডাক্ট আমাদেরকে হয়তো বিতরণ করে, ওখানে যদি আমাদের টাকা দেওয়া লাগে না, পরে আপনার ব্যবহার করুন, দেখেন এটা ভালো না মন্দ। এই যে বিনামূল্যে আমাদেরকে পণ্যটা সরবরাহ করে, এটা কেন করে? এটা বিজ্ঞাপনের উদ্দেশ্য করে, প্রোডাক্টটা যাতে পাবলিসিটি হয়। তাহলে এই যে বিনামূল্যে পণ্য বিতরণ, এটাও কিন্তু তোমার এক ধরনের বিজ্ঞাপন। তাহলে আমার এখানে বিনামূল্যে না লিখে আমি কি লিখবো? বিজ্ঞাপন খরচ নামে লিখবো, যেহেতু আমার এটা খরচ আছে বিজ্ঞাপন হিসাবে। এই ক্ষেত্রে কিন্তু আমার নগদ অর্থটা চলে যাচ্ছে না, যে প্রোডাক্টটা কিনেছিলাম সেই পণ্যটা চলে যাচ্ছে, এই জন্য আমরা লিখেছি ক্রয় হিসাব ক্রেডিট। অফিসের জন্য কাগজ ক্রয়। কাগজ শব্দটা থেকে খেয়াল থাকো, এখানে কাগজের জায়গায় আসতে পারে পেন্সিল, ক্লিপ, ফাইল, স্কেল, এগুলো আসতে পারে। এই শব্দগুলো হচ্ছে মনিহারি হিসাব। তোমাদের কিন্তু জানতে হবে কোনগুলো মনিহারি হিসাব। কাগজ, কলম, পেন্সিল, স্কেল, এগুলি হচ্ছে মনিহারি। মনিহারি আমার জন্য হচ্ছে ব্যয়, এটা কোনো সম্পদ না। তুমি কিন্তু অফিসের কাগজ তোমার সম্পদ নিশ্চয়ই না, তাহলে এটা একটা ব্যয়। তা আমি কাগজ হিসাব নামে না লিখে এগুলি যখনই থাকবে তখন আমি কি নামে লিখবো? মনিহারি হিসাব। এবং দেখো আমার যেহেতু ক্রয় করেছে নগদ অর্থ চলে যাচ্ছে, এখানে কিন্তু আমি আর তোমাদের প্রশ্ন থাকতে পারে ম্যাডাম আমি এখানে ক্রয় হিসাব কেন লিখলাম না, মনিহারি হিসাব কেন লিখলাম? ক্রয় হিসাব কেন লিখিনি? কারণটা হচ্ছে কি, ওই কিন্তু কাগজের ব্যবসা করে না, এই জন্য তার ক্রয় হিসাব লিখিনি। সে একটা অফিসের মনিহারি হচ্ছে, কাগজ, কলম, পেন্সিল, কাগজ, খাতা, এগুলো হচ্ছে অফিসের নিয়মিত খরচ, মনিহারি খরচ। এই জন্য আমি লিখেছি মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তখন আমি ক্রয় কথাটা লিখতাম যে ক্রয় হিসাব ডেবিট। যদি উনি হতো কাগজের ব্যবসায়ী, তখন তার জন্য কাগজটাই কিন্তু পণ্য, তখন আমি লিখতাম ক্রয় হিসাব। বিনিয়োগের সুদ পাওয়া গেল 500 টাকা। বিনিয়োগ আমার জন্য কি বুঝতে হবে? বিনিয়োগ, তুমি কোথাও বিনিয়োগ করতেছো, জমিতে বিনিয়োগ করতেছো, শেয়ারে বিনিয়োগ করতেছো, ব্যাংকে বিনিয়োগ করতেছো, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতেছো। বিনিয়োগ আমার জন্য কিন্তু সম্পদ, কারণ এটা আমি পাবো। এখন সম্পদের সুদ আমার জন্য কি? আয়। কেন? কারণ এই অর্থটা তুমি পাবে। তাহলে বিনিয়োগের সুদ পাওয়া গেল, তার মানে তুমি নগদ অর্থ পেয়েছো। আর আমরা জানি কারবার প্রতিষ্ঠানে নগদ আসলে হয় ডেবিট, এই জন্য নগদান হিসাব ডেবিট। আর বিনিয়োগ কোন কারণে নগদটা এসেছে? বিনিয়োগের সুদের কারণে, যেমন কারণ লিখলাম বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আর বিনিয়োগের সুদ আমার আয়, আর আমরা জানি আয় বাড়লে হয় ক্রেডিট। ক্রয় পরিবহন 1000 টাকা। ক্রয় পরিবহন, আমরা যদি কোনো দোকানের জন্য কোনো মাল কিনি, সেটার জন্য কিন্তু আমাদের গাড়ি ভাড়া লাগে, তবে এই গাড়ি ভাড়াটা হচ্ছে ক্রয় পরিবহন, তাহলে এটা আমার এক ধরনের খরচ। এই জন্য খরচ যেহেতু আমরা লিখবো ক্রয় পরিবহন হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আর তোমাদের প্রশ্ন থাকতে পারে ম্যাডাম বিক্রয় পরিবহন হলে কি হবে? তাহলে বিক্রয় পরিবহন কি নগদ টাকা আসবে? না, বিক্রয় পরিবহন করলেও কিন্তু তুমি প্রোডাক্টটা বিক্রি করছো, তুমি পরিবহন খরচ দিয়ে কিন্তু তোমার কাস্টমারের বাসায় পৌঁছায় দিচ্ছো, তাহলে এটাও তোমার খরচ। তখন তুমি কি লিখবে? বিক্রয় পরিবহন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমি কেন এটা বললাম, তোমরা অনেক সময় কিন্তু এটা ভুল করো যে ক্রয় পরিবহন ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট করো, কিন্তু বিক্রয় পরিবহন থাকলে ভুল লিখে ফেলো। বিক্রয় পরিবহন সেম, বিক্রয় পরিবহন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আশা করি আজকে এই জায়গাগুলো তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা নেক্সট হোমওয়ার্ক ক্লাসে সুন্দর করে খাতা তৈরি করবে এবং রবিবার দিন জমা দেবে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।